নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি টপিক পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের আমি এই ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো অনুরোধ রইল আপনাদের সকলকে এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে লিথোস কী ধরনের শব্দ। তো মনে রাখবেন, লিথোস হলো একটি গ্রিক শব্দ, ঠিক আছে? লিথোস একটি গ্রিক শব্দ। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গ্রিক শব্দ অ্যাটমস এর অর্থ কী। অ্যাটমস যে শব্দটা, সেটাও কিন্তু একটা গ্রিক শব্দ এবং সেই শব্দটার যে অর্থ সেটা হলো বাষ্প। ক্লিয়ার? গ্রিক শব্দ অ্যাটমস এর অর্থ হলো বাষ্প। 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূপৃষ্ঠকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো মনে রাখবেন ভূপৃষ্ঠকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো সাগর আর একটা হলো মহাসাগর। সাগর এবং মহাসাগর এই দুইটি ভাগেই কিন্তু ভূপৃষ্ঠকে প্রধানত ভাগ করা হয়েছে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাগরের জল তলকে কি বলা হয়, অর্থাৎ সাগরের যে জলের নিচের যে অংশটা, সেই তলকে আমরা কি বলবো। তো মনে রাখবেন সাগরের জল তলকে যেটা বলা হয় সেটাকে কিন্তু বলা হয় সমুদ্রপৃষ্ঠ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সমুদ্রপৃষ্ঠ কিন্তু বলা হয়ে থাকে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে অবস্থিত। তো সেটা অবস্থিত রয়েছে 8,848 মিটার উঁচুতে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8,848 মিটার উঁচুতে কিন্তু রয়েছে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাতের গভীরতা কত মিটার। তো প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম যে মহাসাগরটা, সেটা মারিয়ানা খাত, সেটা কিন্তু কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে। এখানটায় এই কোয়েশ্চেনটাও আপনারা মনে রাখার চেষ্টা করবেন। মারিয়ানা খাত যে, সেটা কোথায় রয়েছে? সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে রয়েছে এবং এই যে খাত, এই খাতের গভীরতা কত? 11,022 মিটার। 11,022 মিটার, ঠিক আছে। এবার 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর মোট কয়টি মহাদেশ আছে। তো আমরা সবাই জানি পৃথিবীর মোট কয়টি মহাদেশ রয়েছে। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশটির নাম কি। তো পৃথিবীর যে বৃহত্তম মহাদেশ রয়েছে সেটা কিন্তু রয়েছে এশিয়া। ক্লিয়ার? এবার 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ এশিয়া মহাদেশ দখল করে আছে। তো কত শতাংশ স্থান এশিয়া মহাদেশ দখল করে আছে, সেটা স্থলভাগের 1/3 জায়গা কি করে আছে? দখল করে আছে এশিয়া মহাদেশ। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 1/3 স্থান কিন্তু এশিয়া মহাদেশ দখল করে আছে স্থলভাগের। 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত। তো এশিয়া মহাদেশ যেটা, সেটা কিন্তু আমাদের কোন গোলার্ধে অবস্থিত রয়েছে? সেটা পূর্ব গোলার্ধে কিন্তু রয়েছে। পৃথিবীর পূর্ব গোলার্ধে কিন্তু এশিয়া মহাদেশ অবস্থান করছে। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন পর্বত এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায়, কোন পর্বত এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করছে, এবং সেই যে পর্বত সেটা হলো ইউরাল পর্বত। ইউরাল পর্বত কিন্তু এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করছে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইউরোপ ও এশিয়ার ভূখণ্ডকে একত্রে কি বলা হয়। ইউরোপ ও এশিয়ার ভূখণ্ডকে একত্রে যা বলা হয় তা হলো ইউরেশিয়া। ইউরেশিয়া কিন্তু ইউরোপ ও এশিয়ার ভূখণ্ডকে একত্রে বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন ইউরেশিয়া কাকে বলা হয়। সেটা কিন্তু অপশনে থাকতে পারে ইউরোপ ও এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা, এরকম অপশনগুলো থাকতে পারবে। তো মনে রাখবেন ইউরোপ ও এশিয়া যে মহাদেশ, সেই যে ভূখণ্ড, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ইউরেশিয়া। ক্লিয়ার? 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির কোন মহাদেশে অবস্থিত। পামির যে মালভূমিটা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এবং সেটা কিন্তু এশিয়া মহাদেশেই অবস্থান করছে। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম কি। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল যে অঞ্চল, সেটা হলো চেরাপুঞ্জির মৌসিনরাম। আমরা সবাই জানি চেরাপুঞ্জির মৌসিনরাম হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম মহিলা নাম কি যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। তো মনে রাখবেন ভারতের প্রথম মহিলা যিনি ছিলেন, ওনার নাম হলো বচেন্দ্রী পাল, যিনি কিনা ভারতের মাউন্ট এভারেস্ট প্রথমবার আরোহণ করেছিলেন। ক্লিয়ার? এবার 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন।
আর পৃথিবীর প্রথম মানুষকে যিনি মাউন্ট এভারেস্ট প্রথমবার আরোহণ করেছিলেন সেটা হলো এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি কিন্তু প্রথম ব্যক্তি যে কিনা মাউন্ট এভারেস্ট প্রথমবারের জন্য আরোহণ করেছিলেন। আর ভারত থেকে প্রথম যিনি মহিলা ওনার নাম হলো বচেন্দ্রী পল। ঠিক আছে, এবার 17 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত মহাদেশটির নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এশিয়া মহাদেশের পশ্চিমে যে মহাদেশটা অবস্থান রয়েছে সেটা হলো ইউরোপ। ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত। ক্লিয়ার। এবার 18 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে কোন মহাদেশটি 3 দিক দিয়ে সমুদ্র দ্বারা বেষ্টিত রয়েছে। 3 দিক দিয়েই কিন্তু সমুদ্র দ্বারা বেষ্টিত এমন একটা মহাদেশ হলো ইউরোপ মহাদেশ। তার 3 দিক দিয়েই কী রয়েছে? সমুদ্র রয়েছে। ক্লিয়ার। এবার 19 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি। তো প্রথম আমরা জানি যে এশিয়া, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা কিন্তু আফ্রিকা মহাদেশ। ক্লিয়ার। এবার 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মহাদেশে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা অবস্থিত। অর্থাৎ পৃথিবীর বৃহত্তম যে উষ্ণ মরুভূমি সাহারা সেটা কিন্তু অবস্থিত রয়েছে আফ্রিকাতে। আফ্রিকার মধ্যেই কিন্তু উষ্ণ মরুভূমি সাহারার অবস্থান লক্ষণীয়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মহাদেশের বিশাল অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। অর্থাৎ কোন মহাদেশটার বিশাল অংশ উত্তর গোলার্ধে অবস্থান করছে, সেটা হলো আফ্রিকা মহাদেশের বিশাল অংশ যেটা, সেটা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন মহাদেশের মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে। তো বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা যাই হোক না কেন সেটা কিন্তু বিস্তৃত রয়েছে কোন মহাদেশের মধ্যভাগ দিয়ে, সেটা কিন্তু আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দিয়েই কিন্তু বিস্তৃত রয়েছে। ক্লিয়ার। এবার 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম নদী কি? নদীর নাম হলো নীল নদ, এবং সেটা কোন মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সেটা কিন্তু প্রবাহিত হয়েছে আফ্রিকা মহাদেশের উপর দিয়ে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায়শই কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবেন। আফ্রিকা মহাদেশের উপর দিয়ে পৃথিবীর দীর্ঘতম নদী যেটা, সেটা কিন্তু প্রবাহিত হয়েছে। ক্লিয়ার। এবার 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইসথমাস অফ পানামা বা পানামা যোজক নামে পরিচিত মহাদেশটির নাম কি। ইসথমাস অফ পানামা বা পানামা যোজক নামে পরিচিত মহাদেশটি যেটা, সেটার নাম হলো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাকে পানামা যোজক বা ইসথমাস অফ পানামা নামেও অভিহিত করা হয়ে থাকে। ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা 25 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত যোজকটির নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং প্রায় এক্সামে বিভিন্ন ধরনের এক্সামে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো অবশ্যই সেটা মনে রাখবেন। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী স্থান যে যোজক দ্বারা যুক্ত রয়েছে সেটা হলো পানামা যোজক বা ইসথমাস অফ পানামা। এই যোজক দ্বারা কিন্তু তারা কি রয়েছে? যুক্ত রয়েছে। ক্লিয়ার। এবার আমরা 26 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে রকি পর্বতমালা ও বিখ্যাত তৃণভূমি প্রেইরি কোন মহাদেশে অবস্থিত। রকি পর্বতমালা ও বিখ্যাত তৃণভূমি যেটা প্রেইরি, সেটা কোন মহাদেশে অবস্থিত? সেটা কিন্তু উত্তর আমেরিকার মধ্যেই অবস্থান করছে। এবার 7 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। আমরা একটু আগে দেখেছিলাম পৃথিবীর দীর্ঘতম নদী যেটা কিনা রয়েছে উত্তর আমেরিকায়। এবার পৃথিবীর বৃহত্তম যে নদীটা সেটা কিন্তু রয়েছে দক্ষিণ আমেরিকাতে। ক্লিয়ার। দীর্ঘতম নদী বললে কি হয়ে যাবে? উত্তর আমেরিকা। আর বৃহত্তম নদী হবে যেটা আমাজন, সেটা কিন্তু রয়েছে দক্ষিণ আমেরিকায়। ক্লিয়ার। এবার আমরা মুভ করব 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। তো মনে রাখবেন পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী যেটা আন্দিজ, সেটা কোন মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত। তো সেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, এবং সেই যে দক্ষিণ আমেরিকা, সেই দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কিন্তু আন্দিজ পর্বত শ্রেণীর অবস্থান লক্ষণীয়। ক্লিয়ার। এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা আছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটির নাম কি। তো আমরা সবাই জানি পৃথিবীর যে ক্ষুদ্রতম মহাদেশ রয়েছে সেটার নাম হলো অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। ক্লিয়ার। এবার 30 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে পৃথিবীর কোন মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর কোন মহাদেশটি যেটা কিনা সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধেই অবস্থান করছে, তো সেটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে পৃথিবীর। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আইল্যান্ড কন্টিনেন্ট বা দ্বীপ মহাদেশ বলা হয় কোন মহাদেশকে। আইল্যান্ড কন্টিনেন্ট বা দ্বীপ মহাদেশ বলা হয় সেটাকে কিন্তু অস্ট্রেলিয়াকে বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে। এবার 32 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে কোন মহাদেশের চারিদিক সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত। কোন মহাদেশের চারিদিক কি রয়েছে? সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত রয়েছে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চারধারে যেমন সাগর রয়েছে সেই রকম মহাসাগরও রয়েছে। ক্লিয়ার।
এবার 33 নম্বর কোয়েশ্চেন, ভারতের দুটি গবেষণা কেন্দ্র মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী কোন মহাদেশে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটের 2024 এর জন্য। ভারতের দুটি গবেষণা কেন্দ্র মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী যেটা গবেষণা কেন্দ্র রয়েছে, সেই যে গবেষণা কেন্দ্র সেটা কিন্তু রয়েছে আন্টার্কটিকা মধ্যে সেটা রয়েছে। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সারা বছর বরফের আবরণে আবৃত থাকে কোন মহাদেশ? সারা বছর বরফের আবরণে আবৃত থাকতে দেখা যায় সেটা আন্টার্কটিকা। এটা কেন? কারণ সেটা দক্ষিণ মেরুতে অবস্থান করছে, সেই কারণে কিন্তু এখানে সর্বদা প্রায় সারা বছরই এখানে কিন্তু বরফের আবরণ দেখতে পাওয়া যায়, সেই কারণে আন্টার্কটিকা বরফের আবরণে আবৃত থাকে। ক্লিয়ার? এবার আমরা 35 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে পৃথিবীর শতকরা কত ভাগ জল রয়েছে। তো দেখুন, এখানে প্রশ্নগুলো আপনাদের হয়তো মনে হতে পারে যে প্রশ্নগুলো অনেকটা ইজি লেভেলের বা ইজি টাইপের কোয়েশ্চেন, কিন্তু দেখুন এই যে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে, এবং আমরা যতটা গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা কিন্তু ততটা কি হয়, ইজিগুলোকে ছেড়ে দিই, যার ধরুন কি হয় আমাদের ইজিগুলো নিয়েই সমস্যা হয় এবং ইজিগুলোর মধ্যেই কনফিউশন সৃষ্টি হয়, ইজিগুলোকে আমরা ততটা গুরুত্ব দিই না, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়, আমরা পরীক্ষায় গিয়ে কি করি, ভুলটা চুজ করে ফেলি। সেই কারণে আমি ইজি, মডারেট এবং ডিফিকাল্ট লেভেল সবগুলো কোয়েশ্চেন কিন্তু আমি পুট করে দিয়েছি। পৃথিবীতে শতকরা কত ভাগ জল রয়েছে? মনে রাখবেন পৃথিবীতে শতকরা কিন্তু 71 ভাগ জল রয়েছে। পৃথিবীর শতকরা কত শতাংশ জল দ্বারা আবৃত? এখানে একটু কারেকশন করে নেবেন, সেটা হবে জল দ্বারা আবৃত। পৃথিবীর শতকরা কত শতাংশ জল দ্বারা আবৃত? সেটা হলো 29%। 29% কিন্তু জল দ্বারা আবৃত রয়েছে। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পৃথিবীর মোট জলের কত শতাংশ জল পাওয়া যায় মহাসাগরগুলোতে? পৃথিবীর মোট জলের কত শতাংশ মহাসাগরগুলোতে পাওয়া যায়? সেটা হলো মহাসাগরগুলোতে জল যতটুকু পাওয়া যায় সেটা হলো 97.2% জল পাওয়া যায় মহাসাগরগুলিতে। ক্লিয়ার? এবার আমরা 38 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে পৃথিবীর বিশুদ্ধ জলের পরিমাণ কত? অর্থাৎ যে জল বক্ষণযোগ্য বা যেগুলোকে আমরা পানীয় হিসেবে গ্রহণ করতে পারি, তো সেটার পরিমাণ হলো 0.03% হলো পৃথিবীর বিশুদ্ধ জলের পরিমাণ। ঠিক আছে? এবার আমরা 39 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে পৃথিবীর ভূগর্ভে সঞ্চিত জলের পরিমাণ কত? ভূগর্ভে সঞ্চিত রয়েছে এতটুকু জলের পরিমাণ কত? তো মনে রাখবেন কতটুকু জল ভূগর্ভে সঞ্চিত রয়েছে, সেটার পরিমাণ হলো 2.77%। 2.77% হলো ভূগর্ভে সঞ্চিত জলের পরিমাণ। ক্লিয়ার? এবার 40 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে মহাসাগরের জলে প্রধানত কয় প্রকারের গতি দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন মহাসাগরের জলে কিন্তু 3 প্রকারের গতি দেখা যায়। একটা হলো সমুদ্র তরঙ্গ, আর একটা হলো সমুদ্র স্রোত, আর একটা হলো জোয়ার ভাটা। ঠিক আছে? এই 3 প্রকারের গতি কিন্তু একটা মহাসাগরের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি আবারও বলছি, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত আর আরেকটা হলো জোয়ার ভাটা। এই 3 ধরনের গতি কিন্তু মহাসাগরের মধ্যে লক্ষণীয়। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীতে কয়টি প্রধান মহাসাগর রয়েছে? তো মনে রাখবেন পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এটা আমরা সবাই জানি, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। পৃথিবীর কত শতাংশ জুড়ে প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি রয়েছে? তো পৃথিবীর কতটুকু জায়গা জুড়ে কিন্তু প্রশান্ত মহাসাগরের অবস্থান রয়েছে? সেটা হলো 1/3। 1/3 জায়গা জুড়ে কিন্তু প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে ঘিরে কোন মহাসাগর অবস্থান করছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে ঘিরে যে মহাসাগরটা অবস্থান করছে সেই মহাসাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। ঠিক আছে? প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। তারপর প্রশান্ত মহাসাগরের আকৃতি কীরূপ? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রশান্ত মহাসাগরের আকৃতি কীরূপ? সেটা হলো একটা বৃত্তের মতো কিন্তু প্রশান্ত মহাসাগরের আকৃতিটা হয়ে থাকে। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? এবং আমরা সবাই জানি পৃথিবীর প্রথম বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যেটা রয়েছে সেটা হলো আটলান্টিক মহাসাগর। ক্লিয়ার? এবার 46 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে কোন মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো? তো ইংরেজি এস অক্ষরের মতো আকৃতি রয়েছে এমন মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর, তার আকৃতি এস অক্ষরের মতো। ক্লিয়ার? এবার 47 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে কোন মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজ কাটা বা ভগ্ন? তো কোন মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজ কাটা বা ভগ্ন? সেটা হলো আটলান্টিক। এবং সেই খাঁজ কাটা বা ভগ্ন থাকার কারণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মহাসাগর গড়ে তোলার সুবিধা রয়েছে, এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রস্থান কিন্তু সেখানে গড়ে উঠে আটলান্টিক মহাসাগরের উপকূল রেখাতে। ক্লিয়ার? মনে থাকে যেন কোন মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজ কাটা বা ভগ্ন, সেটা হয়ে যাবে আটলান্টিক। ক্লিয়ার?
তারপর 48 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে পৃথিবীর ব্যস্ততম মহাসাগর নামে পরিচিত মহাসাগরটির নাম কি, এবং পৃথিবীর ব্যস্ততম মহাসাগর নামে পরিচিত মহাসাগর যেটা রয়েছে সেটা হলো আটলান্টিক মহাসাগর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আটলান্টিক হলো ব্যস্ততম মহাসাগর। কেন? সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বন্দর গড়ে ওঠার কারণে সেখানে ব্যবসা বাণিজ্য খুবই রমরমা হয়ে থাকে, সেই কারণে এটাকে ব্যস্ততম মহাসাগর নামে অভিহিত করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার 49 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে ভারত মহাসাগরের আকৃতি কীরূপ। তো মনে রাখবেন ভারত মহাসাগর যে আকৃতি ধারণ করে সেটা হলো ত্রিভুজ আকার, ত্রিভুজের আকারে বা ট্রায়াঙ্গেলের আকারে সেটা রূপ নিয়ে থাকে। এবার আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ 50 নম্বর কোয়েশ্চেন যেটা দেখব, সেখানে বলা হচ্ছে উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা এবং পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশের অবস্থান রয়েছে কোন মহাসাগরে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা এবং পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশের অবস্থান রয়েছে এমন মহাসাগরের নাম হলো ভারত মহাসাগর। ক্লিয়ার? তো এই ছিল পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে 50 কোয়েশ্চেন। আশা করি এই 50 কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।